শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে বিজেপি সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক ছিল। এই ক্যাবিনেট বৈঠকে একের পর এক সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তগুলো বিজেপি নির্বাচনী ইস্তেহারে জানিয়েছিল সেগুলো তারা কার্যকারী করতে অগ্রসর হলো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষক, সরকারি কর্মচারী, পঞ্চায়েত কর্মচারী, পুরসভা কর্মচারী সমত আধা সরকারি সমস্ত সংস্থা কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠন। আপনারা জানেন যে এই নির্বাচনে অমিত শাহ বারবার বলছিলেন যে ক্ষমতায় আসলে তারা সপ্তম পে কমিশন গঠন করবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিলেন। তারা সপ্তম পে কমিশন গঠিত হচ্ছে এবং 1 জানুয়ারি 2026 সাল থেকে সেটা কার্যকারী হওয়ার কথা। একই সাথে মহিলাদেরকে বিনামূল্যে বাসে যাতায়াতের যে সুযোগের কথা বলা হয়েছিল সেটা কিন্তু আজকের ক্যাবিনেট সিদ্ধান্ত হলো। ক্যাবিনেটে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা দেখলাম, যেখানে পরিষ্কার বলা হলো যে এই চলতি মাসের কেবলমাত্র যে ধর্মীয় যে বিভিন্ন ধরনের স্টাইফেন্ডগুলো, সেই ধর্মীয় স্টাইফেন্ডগুলো কিন্তু সরকার বন্ধ করে দিতে চাইছে। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের যে ধর্মীয় গুরুদের জন্য স্টাইফেন্ড, সেটা ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা বা পুরোহিত ভাতা বা অন্য যে সমস্ত ভাতাগুলো আছে, সেগুলো নিয়ে কিন্তু সমস্ত বিরোধী দল সমেত সাধারণ নাগরিকরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে খুবই অসন্তুষ্ট ছিলেন। ফলে আজকে যে ভাতা বন্ধের সিদ্ধান্ত তারা নিলেন, যে এই চলতি মাসের পরের থেকে ধর্মীয় গুরুদের জন্য সমস্ত ধরনের যে ভাতা সেগুলোকে তারা বন্ধ করবেন, বা ধর্মীয় ক্ষেত্রে যে ভাতা সেগুলো সমস্ত বন্ধ করবেন। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমি মনে করি যে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছিলাম। নতুন সরকার কিন্তু সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় যেটা বলা আছে যে ট্যাক্স পেয়ারের টাকা, করদাতার টাকা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের জন্য বা ভোট ব্যাংকের জন্য কেউ ব্যবহার করতে পারে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে কেবল ভোট ব্যাংকের রাজনীতির জন্য ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা বা অন্য যে ভাতাগুলো বা দুর্গাপূজাতে বিভিন্ন ভাতা এইগুলো যে দেওয়া হতো, তার পেছনে ভোট ব্যাংকের রাজনীতি ছিল। এটা সংবিধান বাইরে গিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে ভাতা দেওয়া যায় না। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে তারা এর পরে রিভিউ করবেন। রিভিউ করে তারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া বেতন 2009 সাল থেকে আছে, সেই বকেয়া বেতন বা বকেয়া ডিএর কিন্তু সরকারের পরে সিদ্ধান্ত নেবেন। তার আগে তারা চিন্তন করতে চান এই বিষয়ে। ফলে আমরা আশা করব যে কেবলমাত্র সপ্তম পে কমিশন না, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে বকেয়া আমাদের বাকি আছে, ডিএ বকেয়া বাকি আছে, যেটা আগে সরকার কার্যত বলা যায় যে ডিএ দেওয়ার প্রশ্নে তারা খুবই নেতিবাচক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সরকারি কর্মচারীদেরকে ডিএর প্রশ্নে ঘেউ ঘেউ করবেন না এমন শব্দও ব্যবহার করেছিলেন এবং বিপুল পরিমাণে টাকা তারা ব্যয় করেছিলেন। কখনো স্যাটের মামলা করতে গিয়ে, কখনো হাইকোর্টে, কখনো সুপ্রিম কোর্টে বড় বড় লয়ারদের পেছনে কোটি কোটি টাকা খরচা করেছেন। বছরকে বছর সেই মামলা ঝুলেছে। স্যাট থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই রায় দিয়েছে যে না, ডিএ কে দিতেই হবে, ডিএ সরকারি কর্মচারীদের বঞ্চিত করে রাখা যাবে না। কিন্তু তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নানা রকম কারণ দেখিয়ে একটার পর একটা আইনি প্যাচের মধ্যে ফেলে দিয়ে সাধারণ সরকারি কর্মচারী, শিক্ষক থেকে শুরু করে পেনশনভোগী ডিএ থেকে তাদের বঞ্চিত করে রাখা হয়েছিল। তারপরে একেবারে শেষ লগ্নে সিদ্ধান্ত হলেও সেটাও কিন্তু হাতে পাওয়া যাচ্ছিল না ডিএ। আমরা আশা করেছিলাম যে ডিএ সংক্রান্ত নতুন সরকার সিদ্ধান্ত নেবেন। এখন সিদ্ধান্ত না নিলেও আমরা আশা করব যে পরের মাস বা অল্প সময়ের মধ্যে তারা এই সিদ্ধান্ত নেবে। তবে সপ্তম পে কমিশন গঠনের যে সিদ্ধান্ত, সেটা অবশ্যই একটা যুগান্তকারী আমরা বলবো, এবং আমরা আশা করব যে কেন্দ্রীয় হারে আমরাও বেতন পাবো এবং কেন্দ্রীয় হারে ডিএ রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষকরা সকলে পাবেন। সব মিলে যদি বলা যায়, প্রথম ক্যাবিনেটের 7 দিনের মাথায় দ্বিতীয় ক্যাবিনেটের যে মিটিং হলো, সেখানে প্রতিশ্রুতি পূরণের যে ভাবনা, সেই ভাবনা আমরা কিন্তু স্পষ্ট পেলাম। যেমন এর আগেই সরকার সিদ্ধান্ত কথা জানিয়েছিল যে তারা অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে কার্যকারী করবে। সেটা কিন্তু স্পষ্ট করে আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হলো যে লক্ষ্মীর ভান্ডার প্রাপক যারা, তারা তো পাবেনই, তারপরে নতুন করে পোর্টাল খোলা হবে যাতে করে নতুন করে যারা অ্যাপ্লাই করতে চান তাদেরকে দেওয়া হবে। এবং সরকার এটাও সিদ্ধান্ত নিচ্ছেন যে
যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে, অর্থাৎ তৃণমূল তো নির্বাচনী প্রচারে বলবার চেষ্টা করেছিল যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তারা অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হবেন। সরকার কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সবাইকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হবে, মানে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সবাইকেই কিন্তু দেওয়া হবে অন্নপূর্ণা প্রকল্পের টাকা, এবং একই সাথে নতুন করে পোর্টাল খোলা হবে যাতে করে যারা মানে সেই সুযোগ পাননি তারাও যাতে অ্যাপ্লাই করতে পারেন, এবং কোনো ছুতমার্ক নেই এখানে। অ্যাডজুডিকেটেড নাম যাদের আছে, যাদের ট্রাইব্যুনালে নাম বিচারাধীন, তারাও কিন্তু এই সুযোগটা পাবেন। ফলে সব মিলে সরকার দ্বিতীয় ক্যাবিনেটে কিন্তু প্রতিশ্রুতি পূরণের জন্য একের পর এক সিদ্ধান্ত নিয়েছে। সব মিলে সরকার একদিকে গভর্নেন্সের প্রশ্নটাকে যেমন অ্যাড্রেস দিচ্ছে, রুল অফ ল জায়গাটাকে অ্যাড্রেস করবার চেষ্টা করছে, আবার একইভাবে নির্বাচনে যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণের কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। একটি বিষয় শুধুমাত্র প্রত্যেকেরই এখন জিজ্ঞাসা, সেটা হলো কবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে। কারণ আপনারা জানেন যে রাজ্যের যে দপ্তরগুলো আছে 15% এমএলএকে মন্ত্রিসভায় নেওয়ার সুযোগ আছে। ফলে সেই অর্থে 44 জন সদস্য মন্ত্রিসভায় আসবেন। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে বিভিন্ন দপ্তরের কর্মসূচি কিভাবে হবে, কিভাবে সরকার সেগুলোকে নিয়ে এগোবে, সেগুলো দিশা কিভাবে এক একজন মন্ত্রী দেবেন। ফলে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার দিকে কিন্তু সকলের আগ্রহ রয়েছে। অনেকটা সময় এগোলো, এটা আশা করা যাচ্ছে যে দ্রুততার সাথে নিশ্চয়ই নতুন সরকার মন্ত্রিসভা গঠন কাজটা পূর্ণভাবে সম্পূর্ণ করবে।